হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত তোমাদের সাথে আছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রেওয়া মিল অধ্যায়। এটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স। সাধারণত আমরা প্রথমে জানবো রেওয়া মিল থেকে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। প্রথমে যেটা আসতে পারে সেটা হচ্ছে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনগুলোকে আলাদা করা, ভুল রেওয়া মিলকে সঠিক করা, বিভিন্ন ধরনের ভুলগুলোকে জাবেদার মাধ্যমে সমাধান করা, অর্থাৎ সংশোধনী জাবেদা বলে এগুলোকে। পাশাপাশি রেওয়া মিলের পাশাপাশি কিছু অতিরিক্ত লেনদেন দেওয়া থাকবে, অর্থাৎ এগুলোকে সমন্বয় বলা হয়। এই সমন্বয়গুলোকে সলভ করে নতুন একটি রেওয়া মিল তৈরি করা। পাশাপাশি এই সমন্বয়ের সাথে মূল রেওয়া মিলের যে সংশোধন রয়েছে, সংশোধন করার পরে সংশোধন পরবর্তী একটি রেওয়া মিল তৈরি করা। তো রেওয়া মিলের মূলত এই ধরনের প্রশ্ন আসে সৃজনশীলে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকি, রেওয়া মিলে দেখি আমরা কি কি পাই। রেওয়া মিলে আমরা জানি ডেবিট এবং ক্রেডিট উভয় পাশ সমান হয়। রেওয়া মিলের মাধ্যমে হিসাবের কি গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। এখানে রেওয়া মিলের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন রেওয়া মিল কিন্তু কোনো হিসাব বা হিসাবের অংশ না, এটা জাস্ট একটা বিবরণী। রেওয়া মিলে ডেবিট ক্রেডিট দুইটি টাকার ঘর থাকে, এর জন্য কোনো হিসাবের বই ব্যবহার করা হয় না, আলাদা কাগজে রেওয়া মিল প্রস্তুত করা হয়। আর হিসাবকালের শেষ তারিখে রেওয়া মিল প্রস্তুত করা হয়ে থাকে। রেওয়া মিলে কী থাকে? আয়, ব্যয়, সম্পত্তি, দায়, মূলধন, উত্তোলন সকল ধরনের লেনদেনই অন্তর্ভুক্ত থাকে। রেওয়া মিল কী করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারে? আর রেওয়া মিল আমাদেরকে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে থাকে। এর আগে আমরা ক্লাস 9-10 রেওয়া মিল করেছি, যেহেতু আমরা সেখানে করেছি তাই রেওয়া মিলের বেসিক আলোচনায় না যেয়ে রেওয়া মিলের ভুল সংশোধনীর যেই পর্যায়গুলো আছে সেইখানে আমরা যাব। মূলত 3 ধরনের ভুল সংশোধনী রেওয়া মিলের জন্য করা হয়ে থাকে। সেগুলো কি কি? একটি হচ্ছে আমরা সাধারণভাবে জাবেদা করি, জাবেদার পরে খতিয়ান করি, খতিয়ানের পরে রেওয়া মিল করি। সেই রেওয়া মিল তৈরির পূর্বে কোনো অতিরিক্ত লেনদেন থাকলে সেগুলোকে জাবেদা করা হয়। এটা হচ্ছে 1 নম্বর ভুল সংশোধনী। কি বলেছি? সাধারণভাবে খতিয়ান তৈরি করার পরে রেওয়া মিল তৈরি করা হয়, কিন্তু খতিয়ান তৈরি করার পরেও অতিরিক্ত লেনদেন থাকে, সেই লেনদেনগুলোকে সংশোধন করা হলে সেটা একটা সংশোধনী হয়। দ্বিতীয় পর্যায়ে রেওয়া মিল তৈরি করে ফেলেছি, খতিয়ান তৈরি করে ফেলেছি, তারপরে আমি রেওয়া মিল তৈরি করে ফেলেছি। রেওয়া মিল তৈরি করার পরে আবার অতিরিক্ত কিছু লেনদেন আমি পাবো, তখন একটা সংশোধনী করতে হবে। এটা হচ্ছে আরেকটা। প্রথমটা কি ছিল আমাদেরকে? রেওয়া মিল তৈরি করার আগে। আরেকটা কি? রেওয়া মিল তৈরি করার পরে। ঠিক আছে, কিন্তু রেওয়া মিল তৈরি করার পরে একটা সংশোধনী হয়, কিন্তু সেটা কি আর্থিক বিবরণী তৈরি করার আগে হয়। ঠিক আছে, আরেকটা সংশোধনী কি? আর্থিক বিবরণী তৈরি করার সময় বা পরবর্তী সময়ে অতিরিক্ত কোনো লেনদেনের আবির্ভাব বলে সেইটাও একটা সংশোধনী আমাদেরকে কি করতে হয়। তো এটা আসলে একটা ঝামেলাপূর্ণ কাজ মনে হলো, এটা আসলে বাস্তবিক অর্থে খুবই সহজ। আমরা এটা অঙ্ক করার মাধ্যমে দেখব। চলুন আমরা আস্তে আস্তে অঙ্কে যাই। কিভাবে রেওয়া মিল করতে হয় সেটা তো আমরা জানি। আমরা সংশোধনীতে যাই, তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, রেওয়া মিলে কী ধরনের ভুল আছে এগুলো তো তোমরা জানো, যে 2টা ভুল থাকে, 2 ধরনের, নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল বা লেখার ভুল টাইপের যে ভুলগুলো থাকে। আচ্ছা, অনিশ্চিত হিসাব সম্পর্কেও আমরা মোটামুটি জানি, যখন কোনো কিছু খুঁজে না পাওয়া যায় তখন অনিশ্চিত হিসাব দিয়ে রেওয়া মিল সমান করে দেওয়া হয়। আমরা একটা ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এই যে এখানে একটি উদাহরণের মাধ্যমে কিছু সমন্বয় দেওয়া আছে, অর্থাৎ মানে লেনদেন আর কি, যে রেওয়া মিল তৈরির আগের ভুল। অর্থাৎ আমি নর্মালি কিছু লেনদেন আমার ছিল, আমি জাবেদা করছি, খতিয়ান করছি, কিন্তু রেওয়া মিল তৈরি করার আগে আবার কিছু নতুন লেনদেন হয়েছে। সেই লেনদেনগুলো হচ্ছে এই লেনদেনগুলো। এই লেনদেনগুলোতে ভুল হয়েছে কি কি দেখি। বেতন হিসাবের যোগফল 1000 টাকা বেশি দেখানো হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? বেতন হিসাবের 1000 টাকা কমায় দিতে হবে। ঠিক আছে, যোগফল কমাতে বলে যা ডাইরেক্ট যোগফল কমায় দিতে হবে। বেতন যদি থাকে 20,000 টাকা, ওইটাকে নতুন করে লিখবো বেতন 19,000 টাকা। ঠিক আছে, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরি হিসেবে ডেবিট করা হয়েছে।
দুইটাই কিন্তু খরচ, কিন্তু একটা হচ্ছে কি মূলধন জাতীয় আর একটা হচ্ছে কি মুনাফা জাতীয় খরচ। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় যাবে কিসের সাথে? মূলধনের সাথে। আর মজুরি যাবে কোথায়? মুনাফা জাতীয় ব্যয়ের সাথে। যেহেতু এখানে একটা বড় ধরনের ভুল তারা করে ফেলছে, নীতিগত যেই ভুল, তখন আমাকে সংশোধন করতে হলে কী করতে হবে? দেখো, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরি হিসেবে যেহেতু ডেবিট করছে, তাহলে মজুরিটাকে ক্রেডিট করে দিলেই তো হয়ে গেল। তাহলে আমি কি করব? যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় হবে ডেবিট, মজুরি হবে ক্রেডিট। ঠান্ডা মাথায় চিন্তা করবে, তাহলেই করতে পারবে। জাহিদের নিকট ধারে বিক্রয় 2500 টাকা ভুলে ক্রয় বইতে লেখা হয়েছে। দেখো এখানে কোথায় প্যাচটা লাগাইছে? বিক্রি করছে 2500 টাকা ধারে, কিন্তু লিখছে কোথায়? যে আমি ধারে কিনছি। 2500 টাকা লিখছে কোথায়? ক্রয় বইতে। ওলটপালট হয়েছে না? আসলে আমি বিক্রি করছিলাম, কিন্তু আমি লিখে ফেলছি কোথায়? ক্রয়ের বইতে, মানে আমি কিনছি লিখছি। তাহলে এটা তো পুরাই উল্টা হয়ে গেছে। এখন এটাকে আমাকে ঠিক করতে হলে কী করতে হবে? যেহেতু জাহিদের নিকট ছিল ওইটা ধারে বিক্রয়, লিখা হয়েছে ভুলে কোথায়? ক্রয় বইতে। সো নর্মালি ক্রয়ের জাবেদাটা কী থাকে? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে মূলত পাওনাদার 2500 টাকা বেড়ে গেছে না 2500 টাকা ভুল লেখার ফলে? তাহলে কি করতে হবে? আমাকে পাওনাদারের সংখ্যা, পাওনাদারের যে টাকাটা সেটা কমা দিতে হবে। তাহলে আমাদের নর্মালি জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এইটাকে কমাইতে হলে কী করতে হবে? বিবিধ পাওনাদার হিসাব ডেবিট 2500 টাকা, আর জাহিদ হিসাব কি ক্রেডিট দিয়ে 2500 টাকা বসায় দিলেই আমাদের সলভ হয়ে যাবে। তাহলে কি হলো? জাহিদের নিকটের টাকাটা ওইখানে জাহিদের কাছে চলে গেল, ক্রয় বইয়ের যে টাকাটা ছিল অতিরিক্ত ওইটাও কমে গেল। সহজে আমরা এটা করে ফেলতে পারবো, তবে এটাকে দুইভাবেও করা যায়, একবার ক্রয়ের সাথে জাবেদা করে আর একবার বিক্রয়ের সাথে জাবেদা করে। ঘ নাম্বার লেনদেনটায় যাই। ক্রয় বইয়ের যোগফল 4000 টাকার পরিবর্তে কত লেখা হয়েছে? 3400 টাকা। ক্রয় বইয়ের মোট যোগফলটা হবে 4000, লিখছে হচ্ছে 3400 টাকা। তাহলে শর্ট লিখছে না কম লিখছে না? কম কত লিখছে? 600 টাকা তারা কম লিখছে। এই 600 টাকা ক্রয় বইয়ে কী করতে হবে? আমাকে যোগ করতে হবে। তাহলে ক্রয় করলে কী জাবেদা হয়? ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমি কি করব? ক্রয় হিসাব ডেবিট 600 টাকা, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট 600 টাকা লিখব, কারণ ওই যে 600 টাকা কম লিখছি, এখন 600 টাকা আমি বাড়ায় নিলাম। বিক্রয় বইয়ের যোগফল 400 টাকা কম দেখানো হয়েছে, ওই সেম কেস। যেহেতু কম দেখানো হয়েছে, তাহলে আমাকে বিক্রয়টাকে বাড়ায় দেখাইতে হবে। তাহলে বিক্রয়ের জাবেদা সাধারণত কি থাকে? বিবিধ দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সো বিক্রয় হিসাব ক্রেডিটের ঘরে 400 টাকা লিখে দিব, আর দেনাদারের জায়গায় 400 টাকা লিখে দিব। কামালের নিকট থেকে, 6 নম্বর এন্ট্রিটা মানে লেনদেনটা, কামালের নিকট থেকে গৃহীত 1300 টাকা চেকের জন্য আসিফ হিসাবকে ক্রেডিট করা হয়েছে। চেক পেয়েছি কোথা থেকে? কামালের কাছ থেকে, কিন্তু আমি কাকে ক্রেডিট করছি? আসিফ হিসাবকে ক্রেডিট করছি। তাহলে আসিফ হিসাবকে আমি কি করে দিব? ক্রেডিট করার জায়গায় ডেবিট করে দিব, আর কামালকে কি করে দিব? ক্রেডিট করে দিব। ঝামেলা শেষ, সংশোধন হয়ে গেছে। দেখো 6 নাম্বার লেনদেনটা, কম্পিউটার ক্রয় 2000 টাকা অফিস খরচ হিসেবে ডেবিট করা হয়েছে। অফিস খরচ হিসেবে যেহেতু 2000 টাকা ডেবিট করা হয়েছে, অফিস খরচটাকে আমি এখন কি করে দেব? ক্রেডিট করে দিব। আর কম্পিউটার ক্রয়কে কি করে দিব? ডেবিট করে দিব অটোমেটিক্যালি। জ, আফসারকে বেতন হিসেবে প্রদত্ত 700 টাকা তার ব্যক্তিগত হিসাবে ডেবিট করা হয়েছে। ঠিক আছে, বেতনের জাবেদা কি হয়? বেতন হিসাব ডেবিট, তারপরে নগদে দিলে নগদান হিসাব হয় ক্রেডিট, বা ব্যাংক থেকে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়, তাই না? কিন্তু এখানে কি হয়েছে? আফসার হিসাব হয়ে গেছে ডেবিট, কারণ ওই যে ব্যক্তিগত হিসাবে ডেবিট করা হয়েছে লিখছে। তাহলে আমরা এখন কি লিখব? বেতন হিসাব ডেবিট, আফসার হিসাব ক্রেডিট। বেতনকে ডেবিট হিসেবে দেখায়া আফসারের ব্যক্তিগত হিসাবকে ক্রেডিট করে দিব। এই যে এখানে আছে, দেখো, বেতন হিসাব ডেবিট, আফসার হিসাব ক্রেডিট। ঠিক আছে, এগুলো হচ্ছে কি রেওয়া মিল তৈরি করার আগেই কিছু লেনদেন পেলে সেই ভুলগুলা। আচ্ছা, এখন আমরা আরেকটা ধরনে যাই। এটা কি রেওয়া মিল তৈরির পরে কিন্তু আর্থিক বিবরণী
মানে আয় বিবরণী আর্থিক বিবরণী প্রস্তুতের আগে ভুল। আমরা অলরেডি লেনদেন নিয়ে খতিয়ান থেকে রেওয়া মিল করে ফেলছি, তারপরেও কিছু ভুল আমরা খুঁজে পাইছি, ঠিক আছে। আর এই সমস্ত ভুলের কারণে কি হয়, রেওয়া মিল অনিশ্চিত হিসাবে হয়ে একটা এন্ট্রি থাকে। আসলে আমরা বোঝার চেষ্টা করি। নজরুলের হিসাব বইতে নিম্নলিখিত ভুলসমূহ রেওয়া মিল তৈরির পরে কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে ধরা পড়ে। রেওয়া মিল তৈরি করার পরে মানে বুঝতে হবে যে রেওয়া মিলের মধ্যে কিছু টাকা গরমিল ছিল, কারণ এই যে লেনদেন তো ভুল আছে, এন্ট্রি ভুল আছে, আমি বাদ দিয়ে করছি, তাহলে আমার রেওয়া মিলে কিছু ভুল ছিল এবং অনিশ্চিত হিসাব দিয়ে আমি তখন হিসাব মিলাইছিলাম, ঠিক আছে। তো দেখি কি কি হবে। আজিমের নিকট হতে বাকিতে 4,000 টাকার পণ্য ক্রয় করে আসাদের হিসাবে লেখা হয়েছে। লেখার কথা ছিল কার? আজিমের নিকট হতে বাকিতে পণ্য ক্রয় করছে, কিন্তু লিখছে কার নামে? আসাদের নামে। দুইজনই কিন্তু আমার পাওনাদার, কিন্তু জাস্ট নামটা ওলটপালট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এখন কি করব? নামটা যেহেতু ওলটপালট হয়ে গেছে, নামগুলোকে জায়গা মতো বসায় দিব। সাধারণত ক্রয়ের জাবেদা কি হয়? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আজিমের কাছ থেকে কিনলে কি হইতো? ক্রয় হিসাব ডেবিট, আজিম হিসাব ক্রেডিট, কিন্তু আমি না কি লিখছি? আসাদ হিসাব ক্রেডিট। তাহলে আমি কি এখন কি লিখবো? আসাদ হিসাব যেহেতু ক্রেডিট লিখছি, এখন আমি আসাদ হিসাবকে ডেবিট করে দিব আর আজিম হিসাবকে ক্রেডিট করে দিব। এই যে আসাদ হিসাব ডেবিট, আজিম হিসাব ক্রেডিট, আসাদের পরিবর্তে আজিম হয়ে গেছে। দালানের চুনকাম খরচ, মেরামত খরচ 700 টাকা দালান হিসেবে মানে সম্পত্তি হিসেবে ডেবিট করছে। দেখা যাচ্ছে যে এই 700 টাকা খরচ না হয়ে গেছে সম্পত্তি। তাহলে এটা বড় ধরনের একটা কি নীতিগত ভুল। তাহলে দালান হিসাবে যেহেতু ডেবিট করছে, তাহলে আমি এখন কি করব? দালান হিসাবটাকে করে দিব হচ্ছে ক্রেডিট, আর মেরামত খরচ করে দিব ডেবিট। শেষ। মেরামত খরচ ডেবিট, দালান হিসাব ক্রেডিট। গ নাম্বার আছে কি? এই যে জমি ক্রয় 20,000 টাকা লিখছে কোথায়? ক্রয় হিসাবে। জমি ক্রয় 20,000 টাকা হচ্ছে সম্পত্তিজনিত মানে মূলধনজনিত ব্যয়, সম্পত্তি। আর নর্মালি ক্রয় কি? সাধারণত পণ্য দ্রব্য উৎপাদন করার জন্য যে সকল ক্রয়ের কার্য সম্পাদন করে সেগুলো হচ্ছে সাধারণ ক্রয়। সাধারণ ক্রয়ের মাধ্যমে মুনাফা আয় ব্যয় নির্ণয় করা যায়। এখন সেই আসবাবপত্রকে যদি সাধারণ খরচের মানে ক্রয়ের হিসাবে দেখায় দেয়, তাহলে লাভ ক্ষতি, লাভ তো খুঁজেই পাওয়া যাবে না, ক্ষতি হইতে থাকবে, ঠিক আছে। এখন নর্মালি যেটা বোঝার চেষ্টা করি, দেখি জমি ক্রয় 20,000 টাকা ক্রয় হিসেবে ডেবিট করছে, অথচ কি হিসেবে ডেবিট করার কথা ছিল? জমি হিসাব নামে ডেবিট করার কথা ছিল। তাহলে আমরা এখন কি জমি হিসাব লিখে দিব ডেবিট 20,000 টাকা, আর ক্রয় হিসাব ছিল ডেবিট, হয়ে যাবে কি ক্রেডিট। ওকে। প্রতিটা লেনদেনেরই ডেবিট ক্রেডিট এক পাশ নির্ণয় করার ফলে অপর পাশ কিন্তু আমরা অটোমেটিক্যালি পাওয়া যাবো যে কোনটা ক্রেডিট হবে। কিন্তু যেইখানে আমরা এক পাশ পাবো আরেক পাশ পাবো না, ওইখানে কি আসবে? অনিশ্চিত হিসাব। আসবাবপত্রের অবচয় 20,000 টাকা মেরামত খরচ হিসেবে ডেবিট করা হয়েছে। আচ্ছা, দুইটাই খরচ, আসবাবপত্রের অবচয় এক ধরনের খরচ, মেরামতও এক ধরনের খরচ, জাস্ট সাইডটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এখন আসি 6 নাম্বারের এন্ট্রিটা, লেনদেনটা, যে এখানে কি লিখছে? ক্রয় হিসাবের যোগফল 500 টাকা বেশি দেখানো হয়েছে। আচ্ছা, এর আগে আমরা যখন রেওয়া মিলের তৈরি করার আগে যেই ইটা ছিল মানে এরকম একটা সমন্বয় ছিল, তখন কি করছিলাম? 500 টাকা ডাইরেক্ট মায়াত দিয়ে আমি লিখে ফেলতে পারছিলাম। কিন্তু এখানে তো আমি রেওয়া মিল তৈরি করে ফেলছি, তারপরে আমি সংশোধন করতেছি। আর এই সংশোধনটার কারণে রেওয়া মিলে কি আমার একটা অনিশ্চিত হিসাব অটোমেটিক্যালি তৈরি হয়েছিল। কারণ কি? এই যে ক্রয় হিসাবের 500 টাকা আমি বেশি দেখায় ফেলছি। এখন রেওয়া মিলের পর্যন্ত যখন আসছে, তখন কি ক্রয় হিসাবের 500 টাকা বেশি হয়ে গিয়ে আরেক পাশ ফাঁকা হয়ে গেছে। এখন এটাকে আমি সঠিক করার পদ্ধতি কি লিখব? অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণ নর্মালি জাবেদা কি হয়? ক্রয় ডেবিট, আর নগদে গেলে নগদান হিসাব হয় ক্রেডিট, আর ধারে কিনলে পাওনাদার হিসাব হয় কি ক্রেডিট। সো ক্রয় হিসাবটাকে করে দিব ক্রেডিট, 500 টাকা কমাই দিব, আর অনিশ্চিত হিসাব হয়ে যাবে কি ডেবিট। এই যে অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 500 টাকা।
ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 300 টাকা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় নাই। ব্যাংক থেকে মঞ্জুরকৃত সুদ হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়নি, তো হিসাবের বইতে লিপিবদ্ধ না করার কারণে সেটা কিন্তু রেওয়া মিলেও কোনো প্রভাব ফেলে নাই, কারণ এক পাশ লিখে নাই এমন তো হয় নাই যে মানে পুরো এটাই কোথাও লিখে নাই যে ব্যাংক 300 টাকা আমাকে সুদ দিছে। তাহলে এখন আমি এটাকে কি করব, অন্তর্ভুক্ত করব আমার হিসাবের খাতায়। কিভাবে করব, এই দেখো 6 নম্বরে আছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ হিসাবভুক্ত করা হলো, এটা একটা ইনকাম হয়েছে, সেটাকে আমি হিসাবভুক্ত করলাম।